আগের দিন আমরা তরলের প্রবাহী অর্থাৎ তরল বলতে প্রবাহী বলতে তরল বা গ্যাস দুটোকেই বোঝায়। দুই ধরনের প্রবাহের কথা বলেছিলাম। একটা হচ্ছে শান্ত প্রবাহ, শান্ত বা ধারারেখক প্রবাহ, আর একটা বলেছিলাম অশান্ত প্রবাহ বা বিক্ষুব্ধ প্রবাহ বা টার্বুলেন্ট ফ্লোর কথা বলেছিলাম। ওইখান থেকে আমাদের সান্দ্রতার অস্তিত্ব আছে। কীরকম? কোনো নলের মধ্য দিয়ে যদি স্তরিত প্রবাহ হয়, মাঝের স্তরটার গতিবেগ সব থেকে বেশি থাকে, দুই প্রান্তের দিকে তরলের গতিবেগটা ধীরে ধীরে কমে যায়, তাহলে তরল স্তরের একটা আপেক্ষিক গতির পরিবর্তন হয়। তাই বিজ্ঞানীরা বললেন কোনো নলের মধ্য দিয়ে তরল প্রবাহের জন্য ওই তরল স্তরের আপেক্ষিক বেগের পরিবর্তনটা যে বিশেষ বাধাজনিত বলের জন্য ঘটে। এমনি এমনি তো গতিবেগে তারতম্য ঘটে না, নিশ্চয়ই এর মধ্যে একটা কারণ আছে, যে কারণটায় ওর গতিকে বাধা দেয়। তাহলে ওই যে বিশেষ ধর্মের জন্য ওর গতিটা কি হয়, বাধা পায়, সেই বিশেষ ধর্মটার প্রবাহী সান্দ্রতা বলা হয়। সান্দ্রতা। কঠিনের মধ্যে ঘর্ষণটাকে, কঠিনের মধ্যে বাধাটাকে ঘর্ষণ বলে বলা হয়, কিন্তু কঠিন তরল অথবা তরলে বা তরল গ্যাস বা কঠিন গ্যাসের মধ্যে বাধাজনিত বলটা কিন্তু সান্দ্রতা হবে। এখন আহি যে বিশেষ ধর্মের জন্য ঘটে সেটা হচ্ছে ওই বস্তুর সংশক্তি বল। সংশক্তি বল বলতে একই কোণার মধ্যে বাধাজনিত বল, আর আসঞ্জন বলতে দুটো ভিন্ন পদার্থের মধ্যে বাধাজনিত বল। এই বিশেষ দুটো ধর্মের জন্যই তরলের কি হয়, সান্দ্রতাটা আসে। তাহলে সান্দ্রতা থেকে সান্দ্রতাঙ্ক এসে গেছে একটা সান্দ্রতাঙ্ক। এই জিনিসটা কিরকম? ক্লাস 11-এ তোমরা যারা সায়েন্স নিয়ে বলবে তারা বুঝতে পারবে। একটা সমীকরণ আছে, সমীকরণটা কেন বলছি, তোমাদের বইয়েতে সংজ্ঞাটা বলেছে। ওই সংজ্ঞাটা সান্দ্রতাঙ্কের সমীকরণটা থাকলে তোমরা ভালোভাবে বুঝতে পারবে। সমীকরণটা হচ্ছে এফ সমান এটার নাম, চিহ্নটার নাম হচ্ছে ইটা বা এটা বলা হয়। এটা অনেকে ইটাও বলে। এ ডিভি বাই ডিএক্স। ডিভিটা একটা টার্ম, ডিএক্সটাও একটা টার্ম। ওইগুলো কি ধরনের টার্ম পরে বুঝবে। আমরা এটা সমান কত পেয়ে গেলাম, এফ ডিভাইডেড বাই, এর নিচে দুটো গুণ আছে, নিচে ভাগ হয়ে যাবে এ ইন্টু ডিভি ডিএক্স। এটা মনে রাখার এখন প্রয়োজন নেই, সংজ্ঞাটাকে বোঝানোর জন্য আমি এটা বলছি। তাহলে সেক্ষেত্রে এফটা এখানে বল, এটা হচ্ছে স্তরের ক্ষেত্রফল। স্তরের ক্ষেত্রফল যদি নলটা পাতলা হয়, সরু হয়, যতটা বাধা পাবে, নলটা খুব চওড়া হলে তরল স্তরের ক্ষেত্রফলটা বাড়ছে, বাধার পরিমাণটা বেশি বাড়বে। ডিভিটা কি, বেগটা, আপেক্ষিক বেগটা। আর ডিএক্সটা কি, ওই দুটো স্তরের মধ্যে দূরত্বটা। তাহলে আমরা কি বলতে পারি, এই জিনিস এইরকম ভাবে, মাঝে একটা স্তর আছে, এই স্তরের গতিবেগ সব থেকে বেশি, ওটা না ধরে আমি বললাম প্রান্ত থেকে এক্স দূরত্বে একটা স্তরের গতিবেগ যা, ওর থেকে ডিএক্স দূরত্বে স্তরের গতিবেগটা একটু বেশি হবে। সেটা হচ্ছে গতিবেগ যদি ভি হয়, এটার ভি প্লাস ডিভি একটু বেশি। তাহলে গতিবেগের পার্থক্য ভি প্লাস ডিভি থেকে যদি তুমি ভি বিয়োগ করো, ভিভি কেটে যাবে, এখান থেকে তুমি ডিভি পাবে। সেই ডিভিটা এখানে এসেছে। তাহলে সংজ্ঞাটা বলা যায়, কোনো ধ্রুবক পদের সংজ্ঞা বের করার জন্য ও যার জন্য আসে সেইটাকে বাদ দিয়ে অন্যগুলোকে একক ধরতে হয়। এখানে ইটাটা সান্দ্রতাঙ্ক, যদি দুটি স্তরের মধ্যে বাধাজনিত বলটা ক্রিয়া না করতো কখনোই এটাটা আসতো না। তাই এই বলটাকে বাদ দিয়ে অন্যগুলোকে এক ধরলাম, এ সমান 1, ডিভি সমানও 1, ডিএক্স সমানও 1। সেই কারণেই সংজ্ঞাটা বলতে পারি যে কোনো নলের বা কোনো প্রবাহীর ধারারেখক প্রবাহের জন্য, দুটি তরল স্তরের একক গতিবেগের জন্য, আপেক্ষিক বেগের জন্য একক ক্ষেত্রফলের উপর যে পরিমাণ বাধাজনিত বল ক্রিয়া করে
তাকে তরলের সান্দ্রতাঙ্ক বলা হয়। সান্দ্রতাঙ্কের একক পাওয়া যায়, এককটা কি? এসআই পদ্ধতিতে একক হচ্ছে ডেকাপয়েজ, ডেকাপয়েজ। আর সিজিএস পদ্ধতিতে এককটা হচ্ছে শুধু পয়েজ, সান্দ্রতাঙ্কের একক। প্রান্তীয় বেগ খুব ইম্পর্টেন্ট টার্ম। কীরকম? যে দেখবে যখন আকাশ থেকে বৃষ্টিগুলো পড়ে, ওই বৃষ্টির ফোঁটা আমাদের মাথায় বা দেহের মধ্যে পড়লে খুব একটা লাগে না, ওই বৃষ্টির ফোঁটাগুলো ধীরে ধীরেই এসে পড়ে। তার কারণটা কি? প্রান্তীয় বেগ। সেই বিষয়টা মানে বৃষ্টির ফোঁটা বায়ুমণ্ডল দিয়ে প্রান্তীয় বেগে নামে, তার মানে প্রান্তীয় বেগটা কী জিনিস সেটা বোঝার জন্য এই ধরনের একটা নল কল্পনা করলাম। এই নলের মধ্যে তুমি গ্লিসারিন নিয়েছো, একটা তরল। ওই গ্লিসারিনের মধ্যে একটা বলকে তুমি ছেড়ে দিবে, খুব সেই সাইকেল দোকানের লোহার বলকে আস্তে করে তুলে নিয়ে তরলটার মধ্যে ছাড়বে। লক্ষ্য করবে এই বলটা ধীরে ধীরে নামছে, কিন্তু জলের মধ্যে ফেললে তাড়াতাড়ি নামবে। গ্লিসারিন বেশি সান্দ্র, তার মধ্যে আস্তে আস্তে নামছে। কিভাবে নামে? এর গায়ে, এই বলের গায়ে কিছুটা তরল আটকে যায়, তাহলে ওই গ্লিসারিন আটকে যাওয়া গ্লিসারিনটা বলটা নিজের ওজনের জন্য নিচের দিকে নামায়, কিন্তু পরের স্তরটার গতিবেগ যেহেতু আটকে নাই, এর তুলনায় একটু কম হবে, তারপরটা আরও কম হবে। এখানে তরল গ্লিসারিনের কোনো গতিবেগই থাকবে। তাহলে গ্লিসারিনের বলটা, এই বলটা লোহার বলটা যখন গ্লিসারিনের মধ্য দিয়ে নামবে, গ্লিসারিন এই বলটা গ্লিসারিনের কতগুলো স্তরকে গতিশীল করবে। ওর কাছে থাকা স্তরটার গতিবেগ যত দূরের দিকে যাব বল সাপেক্ষে, তত তার গতিবেগটা ধীরে ধীরে কমবে। তার মানে আপেক্ষিক গতিবেগের পরিবর্তন ঘটে যাচ্ছে, তো সান্দ্রতার সৃষ্টি হচ্ছে। সান্দ্রতার জন্যই গতিবেগটা এরকম অসামঞ্জস্যপূর্ণ ঘটছে। তাহলে আমি বলতে চাইলাম, এই বলটা যখন তরলের মধ্য দিয়ে নামে, তখন এর মধ্যে সান্দ্রতা ক্রিয়া করে, আস্তে আস্তে কমে যায়। এখন বলের আকারটা যদি খুব ক্ষুদ্র হয়, বলটা যদি খুব সাইকেল খুব ছোট্ট হয়, তখন দেখা যায় এর ওজনের জন্য নিম্নমুখী বল আর সান্দ্রতার জন্য ঊর্ধ্বমুখী বল পরস্পর সমান হয়ে যায়। তখন ওই বলটি ত্বরণ শূন্য অবস্থায় একটা স্থির মানের বেগ নিয়ে, ত্বরণ মানে বেগটা বাড়ে না, একটা স্থির মানের বেগ নিয়ে ধীরে ধীরে নামে, ওই বেগটাকে বলা হয় প্রান্তীয় বেগ। এখন পরেরটা যেটা নেব, প্রান্তীয় বেগের পর যেটা রয়েছে সেটা হচ্ছে বার্নৌলির উপপাদ্য। বিজ্ঞানী বার্নৌলি একটা সূত্র দিয়েছিলেন। তিনি কি সূত্র দিয়েছিলেন? বার্নৌলির উপপাদ্য যেটা বলা আছে যে কোনো তরলের ধারার একক প্রবাহের জন্য, ধারার একক মানে শান্ত প্রবাহের জন্য, একক আয়তনে গতি শক্তি, স্থিতি শক্তি এবং চাপ শক্তির সমষ্টিটা ধ্রুবক। এটাই নির্দিষ্ট উষ্ণতার ক্ষেত্রে, কিন্তু এটাই বার্নৌলির সূত্র। এখন বার্নৌলির সূত্রের গাণিতিক রূপটা জানার জন্য পরে পড়বে, তোমাদের কিছু কিছু নতুন নতুন টার্ম আসবে, সেগুলো আমাকে বুঝতে হবে। যেমন গতিশক্তি বলতে পরে তোমাদের এই 9 শেষের দিকে চ্যাপ্টারে রয়েছে, একটা গতিশক্তিকে বলা হয় হাফ এম ভি স্কোয়ার। কোনটা কি? এম বস্তুর ভর, ভি বস্তুর বেগ। স্থিতিশক্তি বলে একটা টার্ম আছে, স্থিতিশক্তি, স্থিতিশক্তি পরে এগুলো সব বোঝানো যাবে, সেটা হচ্ছে mgh। আর এটা হচ্ছে চাপ শক্তি, এটার মানটা, চাপ শক্তির মানটা একটা মান পাওয়া যায়, চাপ শক্তিটা একক আয়তনের ক্ষেত্রে, একক আয়তনের জন্য চাপ শক্তি সাধারণত পি আসে। তাহলে আয়তন যদি ভি হয়, আয়তনটা যদি ভি হয়, কি করে আসে পি সেটা পরে বুঝবে, চাপ শক্তির জন্য। আয়তন ভি হলে একক আয়তনে গতি শক্তি, সেটা কত হবে? আয়তন দিয়ে ভাগ হবে, তাহলে 1/2 এম বাই ভি, আর এটা ছোট হাতের ভি, ওই জন্য পাকানো আছে, দেখো ভি স্কোয়ার। এম বাই ভি মানে বস্তুর ভর বাই আয়তন বলতে কি বোঝায়? ভর বাই আয়তন বলতে ঘনত্বকে বোঝায়, তার মানে 1/2 রো ইন্টু ভি স্কোয়ার। ওটা হচ্ছে বস্তুর ঘনত্ব, মানে প্রবাহিতার ঘনত্ব, তরলটা বা গ্যাসটা। আবার একক আয়তনে স্থিতি শক্তি ছিল mgh,
তাকে আয়তন দিয়ে ভাগ করলে mg h বাই ভি, m বাই ভি মানে ঘনত্ব রো জি এইচ। তাহলে বার্নৌলির সূত্র অনুযায়ী আমরা বলতে পারি কোনো প্রবাহী ধারণ একক প্রবাহের জন্য নির্দিষ্ট উষ্ণতা একক আয়তনে এই গতিশক্তির মান যুক্ত স্থিতিশক্তির মান যুক্ত চাপ শক্তির মান পি এর মানটা ধ্রুবক, অর্থাৎ লেখা যায় হাফ রো ভি স্কোয়ার যুক্ত রো জি এইচ যুক্ত পি সমান ধ্রুবক। এখান থেকে রো জি তুমি ভাগ করতে পারো, তাহলে পাবে কত 1/2 ভি স্কোয়ার রো আর জি ভাগ করলে নিশ্চয়ই রোটা কেটে যাচ্ছে, শুধু জি থাকছে যুক্ত রো জি ভাগ করলে শুধু এইচ থাকছে, এটা পি ডিভাইডেড বাই থাকছে রো ইন্টু জি, এটা পি, এটা সমান ধ্রুবক। এটাকে আবার কোনো বই বলা হয় গতি শীর্ষ, এটাকে বলা হয় স্থিতি শীর্ষ বা উচ্চতা শীর্ষ, এটাকে বলা হয় চাপ শীর্ষ। তাহলে এই সূত্রও বলতে পারো কোনো প্রবাহী ধারণ একক প্রবাহের জন্য নির্দিষ্ট উষ্ণতায় গতি শীর্ষ, উচ্চতা শীর্ষ এবং চাপ শীর্ষ সমষ্টিরা ধ্রুবক। বার্নৌলি উপপাদ্যের অনেক অ্যাপ্লিকেশান আছে, এর বিভিন্ন প্রয়োগ আছে। কীরকম, ঝড়ের সময় টিনের চাল উড়ে যায়, তার কারণটা কি? তার কারণে বার্নৌলি উপপাদ্য। কিরম বা ধরে নাও একটা টিনের চাল, এই টিনের চালটা খুব একটা বাঁধা নেই, শক্তভাবে আটকানো নেই। আমরা যখন ঝড় হয় বার্নৌলি উপপাদ্য অনুসারে এইচটা নির্দিষ্ট উচ্চতা, এখানে যা উচ্চতা এখানে তাই উচ্চতা, এইচটা ধ্রুবক, ধ্রুবক থেকে ওদিকে গেলে বিয়োগ হয়, ধ্রুবক থেকে ধ্রুবক বিয়োগ হয়ে গেলে ধ্রুবকই থাকে। তাহলে এক কথায় বার্নৌলি উপপাদ্য নির্দিষ্ট উচ্চতার জন্য আমরা পেতে পারি গতিশক্তি প্লাস চাপ শক্তিটা ধ্রুবক, মানে গতিশক্তি বাড়লে চাপ কমবে, আবার চাপ শক্তি বাড়লে গতিশক্তিটা কমবে। বিষয়টা বুঝে রাখো, যদি গতিশক্তি 7 হয় আর চাপ শক্তি যদি আমার 5 হয়, দুটোকে যোগ করলে কত পাচ্ছি আমরা? 7 5 12। 12টা সবসময় একই থাকবে, কোনো কারণে গতিশক্তিটা তোমার হয়ে গেল 9, 12টায় রাখবো, তাহলে 5টা কি হতে চাইছে? কমতে চাইছে, দেখো 3 হবে। তাহলে একটা বাড়লে এটা ঠিক থাকতে গেলে ধ্রুবক হচ্ছে, মানে একটা বাড়লে ওটা কমবে। নির্দিষ্ট উচ্চতার জন্য এইচটা ধ্রুবক, ধ্রুবক থেকে ধ্রুবক বিয়োগ করলে ধ্রুবকই পায়, অর্থাৎ গতিশক্তি এবং চাপ শক্তির সমষ্টিটা ধ্রুবক। অর্থাৎ গতিশক্তি বাড়লে চাপ কি হবে? কমবে, আবার চাপ শক্তি বাড়লে গতিশক্তিটা কি হবে? কমে যাবে। তাহলে সেক্ষেত্রে এখানে যখন ঝড় হয়, আমরা জানি কি প্রত্যেকেই আমরা ঘরের দরজা জানালাকে বন্ধ করে দিই, বন্ধ করে দিলাম দরজা জানলা, তাহলে ভিতরের বায়ুটা বদ্ধ, কিন্তু বাইরের বায়ুটা প্রচণ্ড বেগে বেরিয়ে যায়, সাঁই সাঁই করে বিভিন্ন ঝড়ের সময় গতিতে বায়ুর গতিবেগ প্রচুর হয়ে যায়। এই বায়ুর বেগ বেশি থাকার জন্য, মানে গতিশক্তি বাড়া, ভিটা তো গতিশক্তির জন্য, বেগটা বেশি মানে এর গতিশক্তিটা বেশি, তার মানে বাইরের চাপটা কি হয়ে যাচ্ছে? কম। কিন্তু ভিতরের বায়ু চারটি দেয়ালে বদ্ধ, তার মানে ওর কোনো বেগ নেই, মানে গতিশক্তিটা কমই আছে। এক্ষেত্রে গতিশক্তিটা কম মানে চাপটা কি হয়েছে? সেক্ষেত্রে বেশি আছে, চাপটা বেশি। আর আমরা জানি বায়ু বেশি চাপ থেকে কম চাপের দিকে যায়, ভিতরের বায়ু বাইরে বেরোতে চায়, তখন টিনের চাল উঠে যায় এবং এই বায়ু প্রবাহ দ্বারা সেটা উড়ে গিয়ে পড়ে। এরই আরও প্রবলেম, দুটি জাহাজ সমুদ্রের মধ্য দিয়ে প্রচণ্ড বেগে যদি পরপর, এটা জাহাজ এটা 2 জাহাজ, দুটো জাহাজ সমুদ্রের মধ্য দিয়ে পরপর প্রচণ্ড বেগে যদি গতিশীল হয়, কিছুক্ষণ পরে দেখবে দুটো জাহাজ পরপর ধাক্কা লেগে গেছে। তার কারণটা কি? তার কারণ যখন দুটো জাহাজ প্রচণ্ড বেগে যাবে, তখন জাহাজের মাঝখানে জলটা প্রচণ্ড পরিমাণে বেগে গতিশীল হয়। ভেবে দেখো, যে বন্যার দেশে আমাদের বাড়ি প্রত্যেকেরই দুটো ডোঙা যখন একসঙ্গে জুড়ে বাওয়া হয় বন্যার জলে, তখন দেখা যাবে মাঝের যে জলটা থাকে ডোঙার মধ্যবর্তী অংশে, সেটা গতিশীল হয়। কারণ এ কিছুটা জলকে গতিশীল করবে, এই জাহাজটা কিছুটা জল গতিশীল করবে সান্দ্রতার জন্য, তাহলে মাঝের জলটা গতিশীল। কিন্তু গোটা সমুদ্রের জল তো সে গতিশীল করতে পারবে না,
অর্থাৎ এখানে সমুদ্রের জলের গতিবেগ নেই, এখানেও জলের গতিবেগ নেই, কিছুটা জলের হয়তো গতিবেগ আছে। তাহলে মাঝের জলটার গতিবেগ বেশি মানে গতি শক্তি বেশি মানে চাপ কম। এই জলের কোনো বেগ নেই মানে গতিশক্তিটা কি আছে, কম আছে, তাহলে চাপটা কি আছে, অনেক বেশি আছে। তাহলে এই দুই দিকের বেশি চাপের জল কম চাপের জলের দিকে যেতে চাইবে, তখন দুটো জাহাজকে ঠিলে একসঙ্গে ঠেকিয়ে দেবে। আবার যখন দ্রুতগামী ট্রেন প্ল্যাটফর্ম দিয়ে যায় তখন একটা মাইকে ক্যানভাসিং হয় যে কীরকম এই এত নম্বর প্ল্যাটফর্ম দিয়ে দ্রুতগামী ট্রেন যাবে, যাত্রীরা নিরাপদ দূরত্বে সরে দাঁড়ানো। এর কারণটা এরও কারণ এক বার্নৌলিও বাধ্য 1 নম্বরে পড়লে। 2 নম্বরে তোমাকে একটু বিশ্লেষণ করতে হবে কীরকম, যখন দ্রুতগামী ট্রেনটা যে প্ল্যাটফর্ম দিয়ে গতিশীল হয় প্রচণ্ড বেগে, তার সংলগ্ন কিছুটা বায়ু ট্রেনের সঙ্গে গতিশীল হয়। ওই বায়ুটার গতিবেগ বেশি থাকার জন্য গতিশক্তিটা বেশি থাকে, ফলে চাপটা কী হবে, কম হবে। কিন্তু প্ল্যাটফর্মে একদম ট্রেনের কাছেই থাকা প্ল্যাটফর্মে দাঁড়িয়ে থাকা কোনো ব্যক্তি যেখানে দাঁড়িয়ে থাকে সেখানের বায়ুটা কিন্তু বেশি বেগে যায় না, বেশি গতিশীল হয় না, তাহলে চাপটা সেখানে কি, চাপটা বেশি আছে। তাহলে বেশি চাপের বায়ু কম চাপের বায়ুর দিকে যাবে, অর্থাৎ ট্রেনের গায়ে বায়ুটা গতিশীল থাকার জন্য চাপটা কম, কিন্তু প্ল্যাটফর্মে লোকটা যেখানে দাঁড়িয়ে সেখানে বায়ুটা গতিশীল নয় বলে চাপটা বেশি থাকে। বেশি চাপের বায়ুটা কম চাপের বায়ুর দিকে যায় বলেই যাত্রীটাকে, রোগা পাতলা যদি যাত্রী হয় তাহলে ঠেলা হয়ে ট্রেনের পাতে গিয়ে পড়বে, দুর্ঘটনা হবে। সেই দুর্ঘটনাটা এড়ানোর জন্য যাত্রীটিকে নিরাপদ দূরত্বে সরে যেতে বলা হয়। আজকে এই পর্যন্তই থাকবে।